বন্ধুরা, তিলক তোমার মা বাবা অন্তর থেকে ভেঙে পড়েছেন। ওনারা বলছেন যে দেখুন আমাদের অবস্থা, আমার মেয়ে সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় তাকে মারা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, অথচ আমরা বিচার চাইতে গেলে আমাদেরকে কি জবাব দেওয়া হচ্ছে। চলুন এই কথাটি আমি না, তিলক তোমার মা বাবার মুখে আজকে আপনাদেরকে শোনাবো যে ওনারা কিভাবে অন্তর থেকে ভেঙে পড়েছেন। বন্ধুরা চলুন, তার সাথে আপনাদেরকে বলি যে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। কি আছে সেই রিপোর্টে, কি দিল জমা, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। এমনকি যে মমতা বন্দ্যোপাধ্যায় 3 বছর আগে একজন ইউটিউবারের বিরুদ্ধে মামলা করেছিলেন, ফাইনালি 2025-এ এসে হাইকোর্ট থেকে সেই ইউটিউবারকে নিয়ে কি রায় দিল হাইকোর্ট, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলতে গেলেই সোজা মামলা দায়ের হয়। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তো আরজি কর নিয়ে অত্যন্ত দুঃখজনক ঘটনা যে তিলক তোমার মা বাবা অন্তর থেকে ভেঙে পড়েছেন। বন্ধুরা, ওনারা বারবার বলছেন যে দেখুন আমাদের অবস্থা, সত্যি আমরা কোথায় বাস করছি, কোথায় আছি আমরা। আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি আগে, তারপর অবশ্যই আমি সেই ডিটেলসে বলছি। আগে দেখুন ভিডিও ফুটেজটা, দেখুন। সাক্ষাৎকারের জন্য ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম এবং উনি কালকে লিখে পাঠিয়েছেন যে ওনার দপ্তর থেকে এসছে যে ওনার সময় নেই। সারা ভারতবর্ষের সমস্ত নাগরিকদের বলবো যে, এবং পৃথিবীর নাগরিকদের বলবো, দেখুন আমাদের যে আমরা কী পরিস্থিতির মধ্যে আমরা এই দেশে বসবাস করি। যে রাষ্ট্রপতি যার এ সমস্ত ব্যাপারে এগিয়েছে বক্তব্য রাখা উচিত, তাকে জানানো সত্ত্বেও তিনি বলছেন যে তার সময় নেই, তিনি আমাদের সঙ্গে দেখা করতে পারবেন। পরিস্থিতির মধ্যে আমরা এই বিচারের জন্য লড়াই করছি। সারা দেশের, সারা পৃথিবীর নাগরিকদের আমি বলবো এটা দেখা। বলছি রাষ্ট্রপতি তো একজন মহিলা, তার তো উচিত ছিল আপনাদেরকে। উচিত তো অনেক কিছু আছে, কিন্তু সে কোনো উচিত দিতে পারছি না। সেই জন্য সারা দেশের লোককে বলছি দেখুন যে আমরা কী পরিস্থিতির মধ্যে বিচারের পাওয়ার জন্য লড়াই করছি। পরের স্টেপ কী হবে? পরে কোনো স্টেপ নেই, এরকম যারা করবে তাদের সঙ্গে না এরকম অত দরকার নেই বিচার পাওয়ার জন্য, কারণ কোর্ট আছে। আচ্ছা, কারো কাছে ভিক্ষা চাইবো না বিচারের। প্রথম দিকে চাইছিলাম, দেখলাম যে ভিক্ষা করে চাইলে বিচার পাওয়া যাবে না, বিচার লড়াই করে আনতে হবে। আপনার দিল্লি গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য? প্রধানমন্ত্রীকেও দুবার মেল করেছি, ওপরে খোলা চিঠি দিয়েছি, গৃহমন্ত্রীকে মেল করেছি, খোলা চিঠি দিয়েছি, কেউ কোনো উত্তরই দেন। কোথাও কি মনে হচ্ছে কি রাজ্য এবং দিল্লির সাথে একটা না, সে জানবো না, আমার ধরে জানার বিষয় নেই। আমার মেয়ের বিচার চাই, সেজন্য যদি কেউ সহযোগিতা করেন অবশ্যই আমি তাদের সঙ্গে আছি। সাংবাদিকরা আমার সহযোগিতা করে সব সময়, আমাদের নিজেদেরও কষ্ট হলেও তাদের সঙ্গে সময় দেওয়ার চেষ্টা করি। যেখানে প্রধানমন্ত্রী সাড়া দিচ্ছে না, রাষ্ট্রপতি সাড়া দিচ্ছে না, কিন্তু রাজ্যের যে বিরোধী দল বারবার আপনার কাছে আসছে। হ্যাঁ, আসছে, আমরা কথাও বলছি এবং তিনি সহযোগিতা করছি। তাতে মিথ্যা কথা বলবো না, উনি বলেছেন প্রয়োজন হলে আমি রাজনীতি ছেড়ে দিয়ে আপনার মেয়ের বিচার যাতে আসে সেই চেষ্টা করবো। যেহেতু হ্যাঁ, সে তো ভরসা যে সবার কাছে উপর রাখি, যে দেখা করছে না তার উপর ভরসা রাখছি। যেখানে রাষ্ট্রপতির কাছ থেকে একটা রিফিউজ এসছে, আমার শুনছি, আমার প্রচণ্ড খারাপ লেগেছে। আমি ভারতের একজন নাগরিক, উনি সেটা আমার মনে করেনি। আমার মেয়েটা কর্মস্থলে, যারা পৃথিবীতে কোথাও ঘটেনি এরকম একটা ঘটনা ঘটার পরেও যে ওনারা যে আমাদের সঙ্গে দেখা করতে চাইছেন না, আমাদের দুঃখের সামিল হতে চাইছেন না, সেই জন্য আমি প্রচণ্ড তাহলে নাগরিক সমাজ বা বিরোধী দলের পক্ষ থেকে বারবার সেটিংসের কথা আসে, মানে সেটিংসের সে তারা বুঝে নেবে, তারা বুঝে নেবে। আমার এই বিষয়টা বোঝার কোনো প্রয়োজন না। কেন্দ্রীয় সরকারকে কোথাও চাপানোর চেষ্টা জানি না। এটা আমার হচ্ছে আমার মেয়ের বিচার, ন্যায় বিচারের পাওয়াই আমার উদ্দেশ্য। কে কোথাও সেটিং করছে, কি করছে আমার জানার কোনো প্রয়োজন নেই। আমার উদ্দেশ্য ঠিক, যদি সেটিংস হয় তাহলে পাবেন কি করে আপনি? তাও পাবো আমি। সেই লড়াইটা আমাকে আর কঠিন হবে, কঠিন লড়াই করতে হবে, এই হবে, কঠিন লড়াই করে যাবো। এখানে কেন জানি না, সেটা আমার জানার প্রয়োজন নেই। আমি জানার চেষ্টাও করছি না, কারণ ওই জায়গায় সময় নষ্ট করে বাঁচানোর জন্য কি সময় নষ্ট করতে চাই না এই ব্যাপারে। কারণ আমার মেয়ের ন্যায় বিচার পেতে গেলে আমাদের আদালত এবং রাস্তা, মনে হচ্ছে রাজ্য মুখ্যমন্ত্রী বাঁচানোর চেষ্টা করছে। জানি না, এইসব ব্যাপারে আমি কোনো মত। তো বন্ধুরা, দেখতে পেলেন তিলক তোমার মা বাবার কি অবস্থা। মানে ওনারা রাষ্ট্রপতির সাথে দেখা করতে গিয়েও রাষ্ট্রপতি ওনাদেরকে পরিষ্কার সেখান থেকে ঘুরিয়ে দিলেন, সেখান থেকে ফেরত পাঠিয়ে দিলেন। জানি না কি অবস্থা, মানে সত্যি কতটা তিলক তোমার মা বাবা নিজেদেরকে কতটা হেল্পলেস মনে করছেন যে আমরা আজকে এমন পর্যায়ে পড়ে গেছি। আমার মেয়ে সরকারি হাসপাতালে, তাই না, কাজের জায়গায় মেয়েটা
তার এই ঘটনার শিকার হয়েছে, এমন নৃশংস ঘটনা মেয়েটির সাথে ঘটেছে, অথচ মেয়েটির জাস্টিস পাওয়া যাচ্ছে না। কি হচ্ছে এসব বলুন তো? আমাদের কাছে, সবার কাছে উনি একটা কথাই বলেছেন যে আমরা লড়াই করে যাব। পুরো দেশবাসী, পুরো পৃথিবীকে বলেছেন যে আপনারা দেখুন আমাদের কি অবস্থা। মানে ভাবতে পারছেন বন্ধুরা যে কোথায় আছি আমরা? মানে যখন আমরা জাস্টিস চাইতে যাচ্ছি, কেউ জাস্টিস দেওয়ার জন্য এগিয়ে আসছেন না, কেউ বলছেন না যে হ্যাঁ আমরা দেব, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার পাশে আছি। শুধুমাত্র এখন শেষ ভরসা সেই কোর্ট, আদালতেই শেষ ভরসা তিলোত্তমার মা বাবার। এবার আপনাদেরকে বলি যে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দিল। কি ছিল সেই স্ট্যাটাস রিপোর্টে? চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলি। আরজি কর কাণ্ডে তদন্তে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জমা দেওয়া সেই স্ট্যাটাস রিপোর্টে আরও বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত পুরো স্পষ্ট। আরজি করের ঘটনা তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা করছে সিবিআই। স্ট্যাটাস রিপোর্টেও এই আশঙ্কার উল্লেখ রয়েছে। এদিকে আরজি করে নির্যাতিতা মানে তিলোত্তমার মা বাবা নেই বিচার চেয়ে দিল্লিতে সিবিআইয়ের অধিকর্তার সঙ্গে ওনারা কিন্তু সাক্ষাৎ করতে গিয়েছিলেন, সেখানে সাক্ষাৎও হয়েছে। কি হয়েছে সেটা আপনাদেরকে বলেছি এর আগের ভিডিওতে। আরজি কর কাণ্ডের তদন্ত এখনও জারি রয়েছে। আগামী 17ই মার্চ কোর্টে আরজি করের পরবর্তী শুনানি রয়েছে, মানে আরজি কর কাণ্ডের পরবর্তী শুনানি রয়েছে 17ই মার্চ। তার আগে শিয়ালদহ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। তার আগে কিন্তু শিয়ালদহ আদালতে স্ট্যাটাস রিপোর্ট ফাইনালি কিন্তু সিবিআই জমা দিল। সূত্রের খবর, সেই রিপোর্টে আরজি করের ঘটনার পয়েন্ট টু বি নোটেড, সেই রিপোর্টে আরজি করের ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে। এটা কিন্তু পুরো স্পষ্ট করেছেন সিবিআই। এক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাট ও ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে তদন্ত এখনও চালিয়ে যাচ্ছে সিবিআই। এই ব্যাপারে দ্রুত চার্জশিট পেশ করবে, মানে সিবিআই পেশ করবেন বলে ওনারা কিন্তু জানিয়েছেন সেই রিপোর্টে। তবে টালা থানার প্রাক্তন ওসির যে মোবাইল ফোনের যে সিম রয়েছে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তদন্তের জন্য। ওনারা বলেছেন যে সেই সিম এখন ফেরত দেওয়া যাবে না, স্পষ্ট করে জানিয়েছেন সিবিআই। সেক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা কিন্তু থেকেই যায়, যার জন্য ওনারা কিন্তু সিম কোনোভাবেই ফিরিয়ে দেবেন না। এখন সিবিআইয়ের সেই আশঙ্কার মান্যতা দিয়েছে আদালত, কারণ সিবিআই কিন্তু বারবার এই কথাটি বলছেন যে না, আমরা সেই সিম ফেরত দিব না, কারণ সেই সিম ফেরত দিলে অনেক প্রমাণ কিন্তু আবার এদিক থেকে ওদিক হয়ে যাবে। আর অভিজিৎ মণ্ডল কিন্তু বারবার সিমের জন্য কিন্তু উনি আবেদন করেছেন আদালতে, আর্জি জানিয়েছেন যে আমার সিমটা খুব দরকার, কিন্তু কোনো মতোই সেই কথার শোনা যাবে না। সিবিআই পরিষ্কার বলেছে যে না, আমরা সিম দেব না। এদিকে আরজি করের নির্যাতিতা তরুণীর মা বাবা নেই বিচারের দাবিতে দিল্লি সিবিআই অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ যে করেছিলেন। আরজি করের তরুণী মৃত্যুর ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। আর সেখানে ওনাদেরকে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে, ওনাদেরকে ভরসা দেওয়া হয়েছে যে আপনারা জাস্টিস পাবেন। কিন্তু তিলোত্তমার মা বাবা বললো যে ভরসা ছাড়া তো উপায় নেই, আমাদেরকে যে সামনে এসে ভরসা দিচ্ছে তারপর তো ভরসা করতেই হবে। তাছাড়াও যে আড়াল থেকে ভরসা দিচ্ছেন তার উপরেও কিন্তু আমাদেরকে ভরসা রাখতে হবে। তবে আড়াল থেকে বলতে যে আমাদের সাথে নেই, আমরা সবার উপর ভরসা রাখছি, কিন্তু সবচেয়ে বড় ভরসা হচ্ছে আমাদের কোর্ট। কোর্টই একমাত্র আমাদেরকে জাস্টিস দিতে পারে, যার জন্য এবার আমরা বিচার চাইব না, বিচার ছিনিয়ে নেব। কারণ বিচার তো অনেক চাইলেন, তাই না? বিচার অনেক চাইলেন, চেয়ে কিন্তু বিচার পাওয়া যাবে না। আর এখানে ভাবুন যে বারবার বলা হচ্ছে তিলোত্তমার মা বাবাকে যে আপনারা এদিকে ওদিকে সব দিকে যাচ্ছেন। সঞ্জয় রায়ের রায় ঘোষণা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী কিন্তু কটাক্ষ করেও বলেছিলেন যে কই আরজি কোর্টের তো এখনও কোনো সিদ্ধান্ত বেরোলো না, 7 মাস হয়ে গেল, এখনও অবধি আরজি কোর্টের কোনো সিদ্ধান্ত বের করতে পারলো না, আমরা থাকলে কবে বের করে দিতাম। মানে ওই সঞ্জয় রায়কে ডাইরেক্ট ফাঁসি ঝুলিয়ে দিত। যাই হোক, এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য নাকি এক ইউটিউবার করেছিলেন, যার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এবার সেই মামলা দায়ের তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, কিন্তু তার বিরুদ্ধে কি হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সেটা বলি। বলা হচ্ছে এখানে যে মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়
ও অন্য নেতাদের নিয়ে ইউটিউবে সহ নানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অবমাননাকর মন্তব্য এবং উপহাস করার অভিযোগে ফৌজদারি মামলা হয়েছিল সৌরভ পাল নামক এক ব্যক্তির বিরুদ্ধে, মানে ইউটিউবার। 2022 সালে হওয়া সেই মামলা এদিন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। পয়েন্ট টু বি নোটেড, খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কারণ শুধু আপনার সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো কি সত্যি ইনলজিক্যাল বা ইনলিগাল? যে কথাগুলো বলা হয়েছে সেগুলোর ভিত্তিতে সত্যি কি কেস দায়ের করা যায়? কেস দায়ের করলেই যে কেসটা রানিং হয়ে যাবে, তার বিরুদ্ধে কেস চলবে, সেটা কিন্তু না। আবার সেখান থেকেও কেসটাকে পুরো যাচাই করে দেখা হবে যে যার ভিত্তিতে, যার বিরুদ্ধে বা যে ভিত্তিতে কেসটা দায়ের করা হয়েছে সেটা সত্যি কি একদম ভিত্তি আছে না ভিত্তিহীন, সেটা সত্যি কি কোনো রকমের যেই কারণ নিয়ে সেখানে দায়ের করা হয়েছে সেই কারণটা কি সত্যি প্রযোজ্য। তো এক্ষেত্রে কিন্তু সেটা হয়েছে, ফাইনালি 3 বছর পর সেই মামলাকে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এবার আপনাদেরকে বলি যে কি বলল হাইকোর্ট। হাইকোর্টের সূত্রে খবর, কেস ডায়েরিতে প্রাপ্ত তথ্য অত্যন্ত খুঁটিয়ে পরীক্ষা করার পর প্রাথমিক দৃষ্টিতে অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ও পর্যাপ্ত কিছু পাওয়া যায়নি। পয়েন্ট টু বি নোটেড, যে সেই অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত বা পর্যাপ্ত পরিমাণে কিছু পাওয়া যায়নি, কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই অভিযুক্তের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়া অর্থহীন বলে জানিয়ে মামলা খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্ট। আদালত জানায়, কোনো প্রমাণ ছাড়াই কেবল চার্জশিট দাখিল করলেই পিটিশনারের বিরুদ্ধে বিচার চালিয়ে যাওয়া সঠিক হবে না। আপনার বিরুদ্ধে যে কেউ যে কোনো সময় মামলা দায়ের করতেই পারে, ওর মনে হয়েছে খারাপ সে দায়ের করতেই পারে, কিন্তু ভয় না পেয়ে সেটাকে নিয়ে লড়াই করা উচিত। কারণ আপনি যে কথাটা বলেছেন বা যার বিরুদ্ধে মামলাটা করা হয়েছে সে সত্যি যে কথাটা বলেছে সেটা যদি কোনো রকম পয়েন্ট থাকে, সঠিক থাকে, তাহলে কিন্তু কোনো ক্ষতি হবে না। সেটাই বিচারক বললেন যে সেটা একদম প্রমাণ ছাড়াও, তার কোনো প্রমাণ নেই। আর এই মামলাটা চলাও কিন্তু পুরো একদম এটা অন্যায় হবে, যার জন্য উনি কিন্তু এই ব্যাপারটাকে পুরো খারিজ করে দিলেন। এদিন বিচারপতি অজয় কুমার গুপ্তার রায়ে জানান, যদি ওই মামলার শুনানি চলতে থাকে তাহলে অভিযুক্তের সাজা হওয়া অসম্ভব। এক্ষেত্রে শুধুমাত্র অভিযুক্তকে হেনস্থা করা হবে, তাই এই ফৌজদারি মামলা চলতে দেওয়া অনুচিত। এরপরে সেটি খারিজ করে দেওয়া হয়। 2021 সালের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে অভিযোগটির সূত্রপাত হয়। মামলা দায়ের হয় 2022 সালে। অভিযুক্ত সৌরভ পাল অন্যান্যরা মুখ্যমন্ত্রী ও অন্যান্যরা তার দলের অন্যান্যদের বিরুদ্ধে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বিদ্রুপ ও আপত্তিকর মন্তব্য করে শান্তি ভঙ্গ করার অভিযোগ উঠেছিল। সেই ব্যক্তি যে ভিডিও করছে, যেই ব্যক্তির নামে এটা স্টেপটা নেওয়া হয়েছিল, সেই ব্যক্তি নাকি ভিডিও করে শান্তি ভঙ্গ করছেন, মমতা সহ আরও অন্যান্য নেতাদের সম্পর্কে কুমন্তব্য করে পুরো শান্তি ভঙ্গ করছেন। অভিযোগ উঠেছিল সামাজিক শৃঙ্খলা উনি নাকি নষ্ট করেন বা নষ্ট করারও উঠেছিল, যার জন্য সেই মামলার এদিন খারিজ করে আদালত জানালো যে মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে সেই মোবাইল থেকেই আপত্তিকর ভিডিও তৈরি হয়েছিল কিনা তার কোনো প্রমাণ নেই। বিতর্কিত ভিডিওর কোনো চিত্র বা শব্দ পেশ হয়নি বলে জানিয়েছে আদালত, যার জন্য আদালত কিন্তু পুরো একদম লিগ্যাল ওয়াইজ এই ব্যাপারটিকে একদম শেষ পুরো খারিজ করে দিয়েছে। যাই হোক, সবশেষে একটা কথা বলবো যে মুখ্যমন্ত্রীকে নিয়ে কোনো কথা বলার আগে মুখ্যমন্ত্রী কিন্তু, কারণ যখন আরজিকর ম্যাটারটা ভরপুর ছিল, যখন আগস্ট মাস থেকে রানিং কয়েক মাস যখন আরজিকর ম্যাটারটা খুব হইচই ছিল, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ইউটিউবারের বিরুদ্ধে স্টেপ নিয়েছেন, কিন্তু শেষে কিছু হয়নি। এমনকি যে অনেক মিডিয়ার বিরুদ্ধেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য পুলিশ আমাদের অ্যাকশন নিয়েছিলেন, সেখানেও কিছু হয়নি। সবচেয়ে বড় কথা হলো যে আমি যে পয়েন্টগুলো বলছি বা যে কোনো ইউটিউবার যে পয়েন্টগুলো বলছেন সেটা যদি ভিত্তিযুক্ত থাকে, সেটা সত্যিকারই সঠিক থাকে, তাহলে কিন্তু কেউ কিছু ক্ষতি করতে পারবে না।
এটা হলো সঠিক কথা। যাই হোক, সবচেয়ে বড় কথা বলবো বন্ধুরা, যে আরজি কর ম্যাটারে তিলক তোমার মা বাবা যেই কথাগুলো বললেন সত্যি অত্যন্ত দুঃখজনক কথাগুলো। কারণ তিলক তোমার মা বাবা সত্যি আজ ভেঙে পড়েছেন, ওনাদের কথাতেই বোঝা যাচ্ছে যে ওনারা ভেঙে পড়েছেন। ওনারা বারবার বলছেন যে আমরা কি অবস্থায় রয়েছি পুরো দেশবাসী দেখুক, পুরো পৃথিবী দেখুক। যাই হোক, আমরা তিলক তোমার মা বাবার সাথে থাকবো, তবেই কিন্তু জাস্টিস পাবো, লড়াই করতে থাকবো। তদন্ত এখনও জারি আছে, তবে প্রতিবাদ চলতে থাকবে, তবেই কিন্তু আমরা জাস্টিস পাবো তিলক তোমার। যাই হোক, প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন বন্ধুরা।